নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই অনলাইন প্রেডিকশনের সূচনাতেই একটা ছোট্ট বিজ্ঞপ্তি। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোনো জায়গায় আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্সের মধ্যে পরিপূর্ণ গোপনীয়তার সাথে আমি সেই প্রেডিকশনটিকে ইউটিউবে পাবলিশ করব, প্রেডিকশন করে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। এই প্রেডিকশনটি পাওয়ার পর যদি আপনাদের মনে হয় প্রেডিকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, তাহলে সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবার দায়িত্ব কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের। সেক্ষেত্রে স্যার আপনার ইউটিউব চ্যানেলটা হঠাৎ ব্লকড হয়ে গেল বা খুঁজে পাচ্ছি না, তাহলে আমার তো প্রেডিকশনটা চলে গেল, এবার কি করব, আবার নতুন করে দিন, এই সমস্ত কথা কখনোই কিন্তু বলতে এসো না। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। আমি অনলাইনে প্রেডিকশন বেশ কিছু দিন বললে ভুল হবে, কিছু মাস ধরে করছিলাম না। তার কারণ অনলাইন, সোশ্যাল মিডিয়া, মোবাইল খুললেই এখন দেখা যাচ্ছে সকালবেলার লালা দিয়ে, সকালবেলার থুতু দিয়ে এই ক্রিয়া করলে কোটিপতি হওয়া যায়। পায়ের মধ্যে যদি কোনো রকমের কাটা চিহ্ন থাকে তাহলে তাই দিয়ে কোটিপতি বোঝা যায়। হাতের মধ্যে যদি উল্টো তীর চিহ্ন হয় তাহলে আমি কোটিপতি, আর সোজা তীর চিহ্ন হলে আমি গরিব। আমি কনফিউশনের মধ্যে পড়ে যাই যে এই যে পশ্চিম বাংলায় লাখ লাখ, বলা যেতে পারে কোটি কোটি অ্যাস্ট্রোলজারের জন্ম হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। শুধু সোশ্যাল মিডিয়াতে কেন, আমি তো দেখতে পাচ্ছি টেলিভিশনেও এমন অনেকে অনুষ্ঠান করেন যারা অ্যাস্ট্রোলজির এও জানে না। অ্যাস্ট্রোলজি যে একটা সাবজেক্ট ভিত্তিক, এই সাবজেক্টটা পুরোটাই যে একটা সাবজেক্ট। যেমন ডাক্তার হতে গেলে ডাক্তারি পড়তে হয়, উকিল হতে গেলে পরে তার যে বই রয়েছে, শিক্ষক হতে গেলে যে পড়াশোনা করতে হয়, অ্যাস্ট্রোলজার হতে গেলে আরো বেশি পড়াশোনা করতে হয়। থিওরিটিক্যাল তার চাইতেও বেশি পরবর্তীকালে প্র্যাকটিক্যাল করতে হয়। 6 মাসে, 3 মাসে, 1 মাসে, 1 বছরে, 2 বছরে অ্যাস্ট্রোলজার হওয়া যায় না। আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে মেঘের আড়ালে, কারণ আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, সুতরাং ভুল ভাল কথা বলে গেলাম। আমি এখন একটা সময় খুব নামযশ করেছিল বা দেখা গেল তাদের ওই আশ্রমে ছড়াছড়ি, তারা পর্যন্ত এখন বলছে যে কিভাবে সহজ এই উপায়টা করলেই অর্থ বর্ষা হবে, এই উপায়টা করলে পরেই আপনারা কোটিপতি হয়ে যাবেন, আপনাদের লটারি লেগে যাবে। আমার ভাবতে ঘেন্না লাগে এবং সত্যি সত্যি তাই জন্য আমি ঠিক করেছিলাম যে আমি যদি কখনো প্রেডিকশন করি সামনাসামনি চেম্বারেই করব। এবং যারা যারা আমার চেম্বারে আসে তারা সবাই জানে, অনেক হনু আছে, হনুদের কথা বাদ, কিন্তু যারা শিক্ষিত, যারা সত্যি সত্যি প্রেডিকশনটা করাবার জন্য আসে, আমার ব্যারাকপুরের চেম্বারে প্রচুর এরকম শিক্ষিত মানুষ এসেছিলেন। ব্যারাকপুরের চেম্বার এবং মেদিনীপুরের চেম্বার হয়ে গেল, মেদিনীপুরের চেম্বারেও
আমি কিন্তু তাদেরকে পুরো ক্ল্যারিফাই করে দেখিয়ে দিই, ক্যালকুলেট করে দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই তোমাকে যে আমি প্রেডিকশনটা এইটা করছি, কেন করছি, কিসের জন্য করছি। তাই এই অনলাইনের প্রেডিকশনটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা আমি অবশ্যই বলবো, একজন অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এরা কেউ কিন্তু ধর্মের অন্তর্ভুক্ত নয়। কোন ধর্মকে কখনো কোনো অ্যাস্ট্রোলজার রিপ্রেজেন্ট করে না। যারা সামনে মা কালী, যারা সামনে শিব ঠাকুর, যারা সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর দেবদেবীকে রেখে পুজো আচ্ছার মধ্যে দিয়ে, যজ্ঞের মধ্যে দিয়ে প্রেডিকশন এবং যজ্ঞ করলে পরে গ্রহ শান্তি, মনে রাখবেন তারা ঠক, চোর, মিথ্যেবাদী। একজন ডাক্তার বাবুর যেমন কোন রকমের কোনো ধর্ম হয় না, ডাক্তারি একটা সাবজেক্ট। একজন উকিল কখনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান দেখে কখনো ওকালতি করে না বা সেইটাকে রিপ্রেজেন্টও করে না। সেরকম একজন অ্যাস্ট্রোলজার কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করে, কখনো কোন রকমের কোন ধর্ম বা ধর্মের দেবদেবীকে কখনো রিপ্রেজেন্ট করে না। যদি এইটুকু সত্যটা আপনাদের মাথায় না ঢোকে, জীবনে কোনোদিন আমার ইউটিউবের চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরীও দেখবেন না, কখনো আমার চেম্বারেও আসবেন না, কখনো আমাকে ফলো করবেন না। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আমি যদি সিরিয়াস না হই তাহলে কখনো আমি প্রেডিকশন করাবো না। তার কারণ আমার কি অফলাইন কি অনলাইন সব জায়গায় চেম্বার ফিস বা এমনি ফিস অনেক হাই। সুতরাং আমি যদি সিরিয়াস হই, আমি আমার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করব, তারপর সেটাকে শর্ট আউট করব বাই হুক বাই ক্রুক, তবেই কিন্তু সে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়েই হোক বা চেম্বারেই হোক আমার কাছে আসবেন, আমার সাথে যুক্ত হবেন। এমন অনেকে রয়েছেন আমি দেখেছি যে আমি আমার মেয়ের প্রেডিকশন করাতে চাই, আমি আমার ছেলের প্রেডিকশন করাতে চাই, আমি আমার হাজবেন্ডের প্রেডিকশন করাতে চাই, কিন্তু কেউ জানেন আমি প্রেডিকশন করাতে চাই এবং লুকিয়ে লুকিয়ে তাদের ভালো করে দিন। তাদেরকে বলবো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, কখনো সেটা সম্ভব নয়। লাস্ট 7.5 বছর ধরে জীবনে কখনো আমি যদি পশ্চিমবাংলায় প্রফেশনালি অ্যাস্ট্রোলজির সময়কালটাই বলি, তাহলে লাস্ট 7.5 বছর ধরে আমি কখনো 1 সেকেন্ডের জন্য মিথ্যে কথা বা মিথ্যে ভাবে মানুষকে চালিত পরিচালিত করিনি। সত্যি কথাটাই বলেছি, গলার উচ্চস্বরে বলেছি এবং এই গলার উচ্চস্বরকে মানুষ গ্রহণ করেছে। তাই জন্য আজকের দিনেও যেখানে সব অ্যাস্ট্রোলজাররা ঘরের মধ্যে বসে এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তে ব্যস্ত, সেখানে আমার চেম্বারে আজও কিন্তু ভিড় উপচে পড়ে। আমি ওই 6 মাসের কে ফোন করলো, তারপর একটা 6 মাস পর একটা আমি চেম্বার করলাম, করি না। কিন্তু এমন অনেকে আছে সবকে জড়ো করে 6 মাসে দেখা যাচ্ছে 20-30 জন হলো, কিন্তু আমার প্রত্যেকটা চেম্বারে, কেননা মানুষ আসল সত্যটা বোঝে। মানুষ আসল সত্যটা বুঝলেও আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যারা বেশি নিজেদেরকে হনু মনে করে ফার্স্ট, আর যারা বেশি নিজেদেরকে শিক্ষিত মনে করে সেকেন্ড, আর যারা একদম অশিক্ষিত, এই 3 ক্যাটাগরির মানুষ আছে যারা কিন্তু আমি পরিশ্রম করব না, লড়াই করব না, সংঘর্ষ করব না, অটোমেটিকলি আমি সফল হয়ে যাব। আজকে আমি জন্মালাম কেমন নেগেটিভ, আজকে যদি আমি কখনো দেখি আমার হাতের এখানে উল্টো তীর চিহ্ন হচ্ছে, তার মানে আমি কোটিপতি হয়ে যাব, আমাকে পরিশ্রম করতে হবে না। তাহলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটি গেইন করার কোনো প্রশ্নই নেই, আমার তো উল্টো চিহ্ন রয়েছে, আমি সফল হয়ে যাব। আমরা হাত দেখাকে বলছি অ্যাস্ট্রোলজি, হাত দেখা অ্যাস্ট্রোলজি। হাতের এই রেখাগুলো নার্ভের দ্বারা তৈরি হয়, তাহলে হাতের মধ্যে রেখা আছে বলেই আমার জীবনে আমি সফল হয়ে যাব, এটা কোনোদিন হয়? অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট কখনো কিন্তু আকাশের ওই চন্দ্র, সূর্য বা বৃহস্পতি, মঙ্গল নয়, রিপ্রেজেন্ট করছে আমার হরমোনকে। তাহলে হরমোনাল ফাংশন সেখানে সবচেয়ে বড় কিন্তু দায়ী তোমার পজিটিভিটি নেগেটিভিটির জন্য, কোনো নার্ভ দায়ী নয়। কোনো 1 সংখ্যায় জন্মালাম বা 2 সংখ্যায় জন্মালাম বা 5 সংখ্যায় জন্মালাম, তার জন্য বলা হয় সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কিন্তু কখনো অ্যাস্ট্রোলজি নয়। সংখ্যা তত্ত্ব দ্বারা 5% বেশি প্রেডিকশন
করা যায় না। হোরা পদ্ধতি কিসের পদ্ধতি? একদম বেকার, মানুষকে বধ করার জন্য। আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারি না, আমি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারি না। এবার একটা মানুষ এসছে, কিভাবে তাকে বধ করব? হোরা পদ্ধতি। সেই সময়টাকে আমি ক্যালকুলেট করছি। তা কখনো হয় নাকি? কারোর বাবার ক্ষমতা থাকলে আমার সামনে এসে বুঝিয়ে দেবেন তো যে হোরা পদ্ধতি একটা সঠিক পদ্ধতি, যার মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা যায়। কারোর বাবার ক্ষমতা থাকলে আমার সামনে এসে বুঝিয়ে দেবেন তো যে সংখ্যা তত্ত্ব দ্বারা 100% প্রেডিকশন করা যায়। এই পশ্চিম বাংলায় এক সংখ্যায়, মানে 1 তারিখ অথবা 10 তারিখ, হোয়াটএভার, যাই হোক, এরকম ধরনের, হ্যাঁ, দেখা গেল অন্তত কয়েক কোটি মানুষ জন্মেছে। তাহলে এক সংখ্যার এই নেচার বলে সবার ওই একই নেচার হবে? এটা কোনোদিনও হয়? মানুষ, বেশিরভাগ মানুষ কি হয়, এখন কর্মবিমুখ হয়ে গেছে, সারাক্ষণ তো মোবাইলে কুটুর 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 কুটুর। তাই জন্য কিভাবে বিশেষ করে যুব সমাজ একদম মেরুদণ্ডহীন হয়ে গেছে। তাই জন্য চটজলদি আমি কিভাবে সফল হয়ে যাব, কি দেখলে আমি সফল হয়ে যাব। Success never comes by a day only, it needs hard labor and hard labor brings confidence to man to achieve the success। সেটা আমরা ভুলে যাচ্ছি। এটা তো লজ্জার ব্যাপার। আমি পূর্বেও বহুবার বলেছি স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, আজকে আর নতুন করে আমি বলবো না। তাই জন্য যদি কেউ বা যার প্রেডিকশনটি করছি তার যিনি গার্জেন, তিনি যদি মনে করেন স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি আমি জানি না, তাহলে আমার যে কোনো 3-4টে অনলাইন প্রেডিকশন দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত-জি চৌধুরী যে চ্যানেলটি, সেই চ্যানেলে আছে, শুনবে, তাহলেই বুঝতে পেরে যাবে স্পট ইমপ্লিমেন্টেশন ছক। সর্বপ্রথম আমি জন্মছকটি বলবো। এই জাতিকার কিন্তু কন্যা লগ্ন এবং বৃষ রাশি। 1 নাম্বার ঘরে মঙ্গল, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 4 নাম্বার ঘরে প্লুটো এবং বৃহস্পতি, 5 নাম্বার ঘরে রাহু, নেপচুন, 6 নাম্বার ঘরে ইউরেনাস, 7 নাম্বার 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 9 নাম্বার ঘরে চন্দ্র, 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে কেতু বসে আছে, 12 নাম্বার ঘরে বুধ, সূর্য, শুক্র এবং শনি বসে আছে। আর যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করা যায়, তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে মঙ্গল, 3 নাম্বার ঘরে কেতু, 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে বৃহস্পতি, 6 নাম্বার ঘরে নেপচুন এবং প্লুটো, 7 নাম্বার ঘরে ইউরেনাস, 8 নাম্বার ঘরে বুধ, 9 নাম্বার ঘরে রাহু এবং চন্দ্র, 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে রবি এবং 12 নাম্বার ঘরে কিন্তু শুক্র এবং শনির অবস্থান। প্রথমেই যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 1 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। সেই মঙ্গল 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, কেননা বৃশ্চিক এবং মেষ হচ্ছে 8 নাম্বার ঘর, 8 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। সর্বপ্রথম জানা প্রয়োজন যে 3 নাম্বার ঘর মানে হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গাটা। 8 নাম্বার ঘর মানে মারক স্থান বলা হয়, গুপ্ত স্থান বলা হয়। 8 নাম্বার ঘরটা হচ্ছে সুদূর প্রসারী। তার মানে আমার কোন রকমের কোনো রোগ হলো বা আমার কোনো ঋণ, আমার যে কোনো কিছু হলো আবার কমে গেল, বা ঋণ হলো পরিশোধ করে দিলাম, চটজলদি কোনো কিছু নয়। 8 নাম্বার ঘরকে যখন কোনো গ্রহ কানেকশন করে বা 8 নাম্বার ঘরের যে প্রভাব, সেটা কিন্তু সুদূর প্রসারী করে দেয়। যেমন 6 নাম্বার এবং 8 নাম্বার ঘরের মধ্যে যদি সম্পর্ক স্থাপন হয়, তাহলে আমার কোনো রোগ হলে সেটা রোগ হলো কমে গেল তা নয়, রোগ হলো কমে গেল আবার হতে আরম্ভ করলো, আবার কমে গেল আবার হতে আরম্ভ করলো, বা দেখা গেল কন্টিনিউ সেই রোগটা হয়ে চললো, থামলো না। ক্যান্সার হতে পারে, হ্যাঁ, তারপর সুগার হতে পারে, আরো নানান কিছু। দেখা গেল আমার ঋণ, সেই ঋণ আমি 10টা টাকা ধার করেছিলাম, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, কমলো আর না, ঋণটা সেই চলেই গেল। এটা কিন্তু লক্ষ্য করা যায়। 8 নাম্বার ঘরের সবচেয়ে নেগেটিভিটি হচ্ছে গুপ্ত স্থান। বলে কি, আমার যা কিছু হবে সেটা কিন্তু জানিয়ে কখনো হবে না, সেটা একদম চুপি সারে কিন্তু হয়ে যায়। অর্থাৎ আমার ভেতরটা যে ফাঁপড় হয়ে যাচ্ছে, আমার ভেতরটা যে ছারকার হয়ে যাচ্ছে, আমি যে আস্তে আস্তে স্ম্যাশড হয়ে যাচ্ছি, সেটা যখন আমি জানতে পারি, তখন কিন্তু কুইট করা বা গিভ আপ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকে না। আমি আলটিমেট কিন্তু ততক্ষণে শেষ হয়ে গেছি।
এবার এই 8 নাম্বার এবং 3 নাম্বার মানে বললাম মানসিকতা মনোভাবের জায়গাটা, তাহলে এই 8 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 নাম্বার ঘরে বসে রয়েছে। প্রথমত হচ্ছে এই মেয়েটির ক্রোধকে কন্ট্রোল করা প্রয়োজন আছে। আমি যেটা বুঝছি, আমি যেটা করছি সেটাই সঠিক করছি, আমার মনোমতো যদি কোনো কিছু না হয় তাহলে কিন্তু দেখা গেল যে আমি ছাড়কার করে দিলাম। 1 নম্বর ঘরে মঙ্গল মানে 24 ঘন্টার মধ্যে দেখা গেল আমি আধ ঘন্টা বা 15 মিনিট বা 10 মিনিট রাখলাম, কিন্তু আমি সব ধ্বংস করে দিলাম। মানুষকে এমন কথা বললাম যে ওই 1 মিনিট 2 মিনিটের আমার যে ব্যবহার, হ্যাঁ, এত লুস্টক করলাম বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম বা ডিসঅনার করলাম, দেখা গেল সেই মানুষটাই আমার শত্রু হয়ে গেল। এই মঙ্গল কিন্তু কি ধ্বংসাত্মক মঙ্গল, তার কারণ 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল মানে ঊর্জার জায়গাটা। 8 নাম্বার ঘরের যখন মঙ্গল, তখন কি হচ্ছে যে এই যে ঊর্জাগত জায়গাটা সেটাকে মিসইউজ করা বা সেটাকে নেগেটিভ ভাবে কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, এবং আমার মনের মধ্যে কিন্তু নেগেটিভ ক্রোধ, নেগেটিভ রাগ, নেগেটিভ ঊর্জার জায়গাটা, যেহেতু 3 নাম্বার ঘর মানসিকতা মনোভাবের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু হয়ে আসছে। এবং ডেফিনিট ভাবে বলা যায় যে যদি আমি খুব ভালো মতন 183 কে লক্ষ্য করি তাহলে 6 নাম্বার এবং 11 নাম্বার ঘরকেও ড্যামেজ করে দিচ্ছে। 11 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, সেটা নিয়ে আমি পরে বলছি। 11 নাম্বার ঘর মানে কর্মফলের জায়গা, তাহলে আমার এই ক্রোধটা কিন্তু আমাকে নেগেটিভ কর্মফল দেবে। আমি দেখা গেল অনেক কিছু ভালো করলাম, কিন্তু 5 মিনিটের আমার রাগ, হ্যাঁ, বা ক্রোধ বা এই ধ্বংসাত্মক যে ব্যাপারটা, হ্যাঁ, সেই জায়গাটা এমন হয়ে গেল যে আমাকে কিন্তু আমার যে কর্মফলের জায়গাটা যেখানে আমি হয়তো 40-50 পেতাম, সেখানে দেখা যাচ্ছে 2-3 পাচ্ছি বা জিরোতে চলে আসছে, মাইনাসেও রান করতে পারি। তাহলে এই জাতিকাটির বিশেষ করে আমি যদি মেয়েদের দেখি, কেননা মেয়েদেরকে কিন্তু সংসারের শিকড় বলা হয়, হ্যাঁ, সমাজ, রাষ্ট্র, দেশ এর ভিত কিন্তু মেয়েরা। মহিলা শক্তি হচ্ছে প্রাণ শক্তি, সৃষ্টি করে স্রষ্টা তারা। তার মধ্যে যদি এত উগ্রতা, তার মধ্যে যদি এত ক্রোধ, তার মধ্যে যদি এত বর্বরতা থাকে, তাহলে সে কখনো জীবনে কিন্তু সুখী হতে পারে না, কখনো হতে পারে না। কেমন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কন্যার ঘরে কিন্তু মঙ্গল বসে আছে। কন্যা রাশি মানে অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তার মানে আমার বুদ্ধিটাকেই কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আমি এত রাগজি যে আমার যে ব্রেন ওয়ার্ক, আমি ঠান্ডা মাথায় আমার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করব, আমি তখন বুঝে উঠতে পারছি না কি করছি না করছি, রাগের মাথায় যা পারছি তাই করছি। এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস মানে হচ্ছে দৃষ্টিভঙ্গির জায়গা। নর্মালি যদি দেখা যায় অনেককে রিপ্রেজেন্ট করে, আমি নর্মালি বলছি দৃষ্টিভঙ্গির জায়গা। সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গা বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গা বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা আমি আমার কাছের আত্মীয় স্বজন, পাড়াপড়শিদের সাথে কিরকম রিলেশন সেটাও বোঝা যায়। তাহলে সেকেন্ড হাউসটা হচ্ছে তুলার ঘর। তুলার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র কোথায় বসে রয়েছে? 12 নম্বর ঘরে বসে রয়েছে। 12 নম্বর ঘরে রবির সাথে বসে রয়েছে। তাহলে রবির সাথে শুক্র যখন বসে থাকে তখন দারিদ্র যোগ সৃষ্টি করে। দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। আমি ক্ষুধার্ত, আমায় খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। তাহলে দৃষ্টিভঙ্গিটা কি হচ্ছে? ডিক্রিজ হয়ে যাচ্ছে, উৎকর্ষ হচ্ছে না। দৃষ্টিভঙ্গিটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। আমার নিজেকে অতৃপ্ত করার জন্য, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জন্য, পরাজিত হওয়ার জন্য, ইনসিকিউর জোনে যাবার জন্য যে মানসিকতা, সেই মানসিকতাটা সে কিন্তু মানে অ্যাবজর্ব করছে। আমার জীবনের সফলতা বা সৃষ্টিশীলতার মানসিকতা তার মধ্যে নেই। ফার্স্ট, এর জীবনে কিন্তু অপ্রপার মানে ওয়েস্ট অফ মানির জায়গাটাও এর ক্ষেত্রে মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, অর্থকে ধরে রাখতে কখনো পারবে না। বা যদি বলা হয় যে এ কি স্বনির্ভর কোনোদিন হতে পারবে? জীবনে কোনোদিন স্বনির্ভর হতে পারবে না সেই অর্থে। এখন অনেকে আছে যারা 2000 টাকা ইনকাম করলেও বলে স্বনির্ভর, আবার অনেকে আছে যারা 2 কোটি টাকাও ইনকাম করে। মানে প্রকৃতভাবে স্বনির্ভরতা বলতে যা বোঝায় সেটা কোনোদিন হতে পারবে না। এবং খুব ভালো মতন লক্ষ্য করবেন, এ কারোর সাথে যখন সম্পর্ক স্থাপন করে, দেখা গেল 2 দিন মাখো মাখো, 2 সপ্তাহ ওই মোটামুটি
তারপরে হঠাৎ করে দেখা গেল যার সাথে সম্পর্ক স্থাপন করেছে সে কিন্তু একদম শত্রু হয়ে উঠলো, এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এই জায়গাটাকেও কিন্তু ঠিক করা ভীষণ প্রয়োজন বলে আমি মনে করি। বিশেষ করে দৃষ্টিভঙ্গির জায়গা, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যখন দারিদ্র যোগের আন্ডারে চলে যায় তাহলে দৃষ্টিভঙ্গিটা আমার অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে। 3 নাম্বার ঘর যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে 3 নাম্বার ঘর আমি আগেই বললাম যেটা মানসিকতা মনোভাবের জায়গাটা, তাহলে সেই ঘরটা 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল সে কিন্তু 1 নাম্বার ঘরে বসে আছে। তাহলে 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার সত্তাটা জাগরিত হচ্ছে, যার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, তাহলে সেই জায়গাটাকে নেগেটিভ করে দিচ্ছে আমার মানসিকতা মনোভাবের জায়গাটা। তাহলে আমার মানসিকতা এবং মনোভাবের জায়গাটা কিন্তু আমাকে কি করছে, আমাকে কখনো স্যাটিসফাই করছে না, আমাকে কখনো সফল হওয়ার উপযুক্ত করছে না, আমাকে কখনো আমার মানুষ হিসেবে আমার যা কর্তব্য, আমার যে নীতি নির্ধারণ করা, সেই জায়গাগুলোকে কখনোই কিন্তু উৎকর্ষ বা উৎকৃষ্ট করছে না। হ্যাঁ, 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 1 নাম্বার ঘরে বসে আছে। 4 নাম্বার ঘরটা কিন্তু ওর বেশ ভালো ছিল। 4 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরেই বসে আছে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই জাতিকাঠির জীবনে 7 নাম্বার ঘর থেকে, অর্থাৎ হাজবেন্ড ভাগ্যে কিন্তু প্রচুর ধন বা জাগতিক সুখ পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণের রেজাল্ট এবং 5 নাম্বার, 7 নাম্বার এবং 11 নম্বর ঘর দ্বারা আমি প্রেমজ সম্পর্ক কোনো পরিণতি পাবে কিনা বোঝা যায়, তাহলে এক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে প্রেম যদি এ করে তাহলে একটা নিকৃষ্ট, কেননা যে কোনো মেয়েদের ক্ষেত্রে প্রেমিক বোঝা যায়, যে কোনো মেয়েদের ক্ষেত্রে প্রেমিক বোঝা যায় কিন্তু মঙ্গল দ্বারা। তাহলে সেই মঙ্গল কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং নেগেটিভ হয়ে 1 নম্বর ঘরে বসে আছে। তাহলে কিন্তু এর যদি কোনো প্রেম করে কখনো, তাহলে প্রেমিক কিন্তু অত্যন্ত যাচ্ছে তাই কোনো একটি ছেলে হবে, এটাও কিন্তু বলা যায়। যদি প্রেম করে কখনো বিবাহ করে তাহলে ওর জীবনে কখনো কোনোদিন শান্তি আসবে না। 12 নম্বর ঘরে শুক্র হিট করার জন্য সেপারেশন বা ডিভোর্সের জায়গা অনিবার্য, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি দেখে শুনে বিবাহ করা হয় তাহলে কিন্তু বৃহস্পতি দ্বারা হাজবেন্ডের জায়গা লক্ষ্য করা যায়, তাহলে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ। আমি বারবার ধরে বলেছি 7 নাম্বার ঘরে যদি শুক্র, বৃহস্পতি, রবির কানেকশন কোনোভাবে ক্রিয়েট হয়ে যায় তাহলে বিবাহিত জীবনটা কিন্তু কখনো ভালো হয় না। এক্ষেত্রেও কিন্তু 7 নাম্বার ঘরটা মিনের ঘর, বৃহস্পতির ঘর, কিন্তু 4 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। সুতরাং যদি সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন দেখে শুনে যদি বিবাহ দেয়া হয় তাহলে অত্যন্ত পজিটিভ। কিন্তু যদি কখনো দেখা যায় যে যদিও প্রেম করে তাহলে সম্পূর্ণ ভুল, কেননা 8 নাম্বার এবং 3 নাম্বার ঘরের মঙ্গল এবং মঙ্গল বুধের অবস্থান কি হয়, ফিজিক্যাল রিলেশন ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, যদি কখনো প্রেমজ সম্পর্কে লিপ্ত হয় তাহলে ভুল ছেলেকে কিন্তু প্রেমিক হিসেবে সে চয়ন করবে, নির্বাচন করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রেমজ বিবাহ তার ক্ষেত্রে বিন্দুমাত্র ভালো নয়। কিন্তু যদি সে দেখে শুনে তার বিবাহ দেয়া হয় তাহলে অবশ্যই কিন্তু বিবাহের জায়গাটা অত্যন্ত উৎকৃষ্ট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই হাজবেন্ডের ভাগ্যেই কিন্তু বা হাজবেন্ডের দ্বারাই তার জীবন পরিপূর্ণতা পাবে, এটাও কিন্তু ডেফিনিটলি ভাবে বলা যায়। এখন 5 নাম্বার ঘর এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি। 5 নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। রাহু কিন্তু ইলিউশনের কারকতা, আবেগ, ইলিউশনকে রিপ্রেজেন্ট করে রাহু। যদি 5 নাম্বার ঘরটা খুব ভালো মতন দেখা যায়, 5 নাম্বার ঘর কিন্তু জীবনের সফলতাকে রিপ্রেজেন্ট করে। আমি সার্ভিস করছি, আমি একজন সার্ভিস হোল্ডার, আমি কি জীবনে সফল হব? 5 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। আমি বিজনেস করছি, আমি কি জীবনে বিজনেসম্যান হিসেবে সফল হব? 5 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। আমি একজন হাউস ওয়াইফ, হোম মেকার, আমি একজন গৃহবধূ, তাহলে আমি গৃহবধূ হিসেবে কি জীবনে সফল হব? সেটা 5 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। কেমন আমার জীবন যে কোনো ক্ষেত্রের সফলতা, আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আমি কি সফল হব? সেটা 5 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। তাহলে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 6 নাম্বার ঘর দ্বারা কি বোঝা যায়? 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু শত্রুতার জায়গা, 6 নাম্বার ঘর দ্বারা রোগের জায়গা, 6 নাম্বার ঘর দ্বারা ঋণের জায়গা, 6 নাম্বার ঘর দ্বারা গুরুকে ফাইন্ড আউট করা হয়।
গুরু টিচার পথ প্রদর্শক সঠিক মতন সে পাবে কিনা, তার সাথে সঠিক মতন তার লিঙ্ক থাকবে কিনা। 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবনকে বোঝা যায়, কেমন 6 নাম্বার ঘর দ্বারা 1-6-10 কানেকশন সার্ভিসকে বোঝা যায়। তাহলে 5 নাম্বার ঘরটা যদি সফলতার ঘর দেখি, বা 5 নাম্বার ঘর দ্বারা সন্তানের জায়গাটাও লক্ষ্য করা যায়। 6 নাম্বার ঘর মানে এতগুলো জায়গা বললাম, আরো অনেক জায়গা আছে সাধারণত ভাবে। তাহলে এই 2 ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নাম্বার ঘরে কিন্তু গ্রহণ সৃষ্টি করছে। কেন না রবি এবং শনি একত্রে বসে আছে, তাও আবার 12 নাম্বার ঘরে। এখন 12 নাম্বার ঘরটা হচ্ছে এমনিতেই নেগেটিভ। কেন না আমার জীবনের যা যা ভাব আছে, এখান থেকে যা যা কিছু পাওয়ার আছে, সেইগুলো কি আদৌ পাবো, না সেইগুলো খরচা হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে, সেটা কিন্তু 12 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। আয়েগা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর। তাহলে 12 নাম্বার ঘরে যখন এই আমাদের গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে 5 নাম্বার ঘর এবং 6 নাম্বার ঘরের, তখন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল মাদার হয়ে যাবার জায়গা। দেখা গেল আমি প্রেম করে বিয়ে করলাম, সন্তান হলো, তারপর বাবা ছেড়ে চলে গেল বা হাজবেন্ড ছেড়ে চলে গেল, আর কি বাচ্চাটার বাবা ছেড়ে চলে গেল বা তার হাজবেন্ড ছেড়ে চলে গেল, আমি কিন্তু সিঙ্গেল মাদার হয়ে রইলাম। এটাও হতে পারে। সন্তান হতে গিয়ে প্রতিবন্ধকতা, আলটিমেট আমার সাংসারিক জীবন, আমি যদি কাজ করি, আমার কর্মের জীবন, কখনো সফল হতে পারবো না আমি। এবং 6 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স, 6 নাম্বার ঘর এবং 12 নাম্বার ঘরেও গ্রহণ দোষ সৃষ্টি হওয়ার জন্য কি হচ্ছে, যে আমার কিন্তু শত্রুর সংখ্যা মারাত্মক থাকবে, শত্রুতার জায়গা, এবং অল্প বয়সেই কিন্তু আমার ভুল ইমপ্লিমেন্টেশনের জন্য আমার শরীরে আস্তে আস্তে রোগ বৃদ্ধি হতে থাকবে। এবং 8 নাম্বার ঘরের মঙ্গল 1 নাম্বার ঘরে বসে থাকার জন্য আমার শরীরে যদি কোনো রোগ হয়, সেই রোগটা কিন্তু সাইলেন্টলি একদম নিঃশব্দে আস্তে আস্তে গ্রোন আপ করবে। আমি তো একটা ওষুধ খেয়ে বা ডাক্তার দেখিয়ে সেটাকে চেপে রাখলাম, বা এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু সেই রোগ পুরোপুরি কিওর হবে না। এবং ফিনান্সিয়াল জায়গায় দেখা যাবে যে ঋণ হয়ে যাচ্ছে, এবং ঋণ হয়ে গিয়ে কি হবে, দেখা যাচ্ছে 1000 টাকা 10,000 টাকা ঋণ, সেটাও 8 নাম্বার ঘরের কানেকশন ক্রিয়েট করছে সুদূর প্রসারী। তাহলে আমার জীবনের এতগুলো প্রতিবন্ধকতা নিয়ে আমি সুখে আছি, ভালো আছি, কখনো কি আমি বলতে পারবো? কখনোই বলতে পারবো না। তাহলে 5 নাম্বার এবং 6 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স 1 2 3 4 5 6 7, আর যদি দেখা যায় যে আমাদের 5 নাম্বার ঘর 11 নাম্বার ঘরকেই হিট করছে। কেতু এমন একটা প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। যেই ঘরে বসে থাকে, সেই ঘরের অধিপতি গ্রহ বা যার সাথে বসে আছে, যেই গ্রহের সাথে বসে আছে, তারা যদি পাওয়ারফুল হয় তবেই কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কেতু কিন্তু নেগেটিভ, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে। স্যাটিসফ্যাকশন বিহীন কেতু স্যাটিসফ্যাকশনের কারো কথা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে 5 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘর, তাহলে হিসাব মতন কিন্তু আমার যে সফলতার জায়গা এবং সফলতাকে ত্বরান্বিত করার জায়গা, বা আমার যে কর্মফল, এই দুটোই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। 5th 11 কানেকশন দ্বারা আমরা বন্ধুকে বুঝি, তাহলে এর বন্ধু ভাগ্য একদম নেগেটিভ, এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবার যদি খুব ভালো মতন আমি 7 নাম্বার এবং 8 নাম্বার ঘর নিয়ে বললাম, এর চন্দ্র কিন্তু ভীষণ উচ্চস্থ হয়ে রয়েছে। পৃথিবীতে কেউ কখনো পুরোপুরি খারাপ হয়ে যায় না, এই ছকের মধ্যে অনেক পাওয়ারফুল জায়গা রয়েছে। এখন মূল জায়গা যেটা হচ্ছে যে চন্দ্র কিন্তু ভীষণ উচ্চস্থ হয়ে রয়েছে, অর্থাৎ এই মনের দিক দিয়ে কিন্তু খারাপ মেয়ে নয়, বা এমনিতেও কিন্তু এ খারাপ মেয়ে নয়, এ কিন্তু অন্যের দ্বারা চালিত এবং পরিচালিত হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইলিউশনে আক্রান্ত। যখন শুক্র নেগেটিভ ঘরে বসে থাকে, তখন কি হয়ে যায়, আমাদের যে যৌনতা বা আমাদের যে অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়ার জায়গাটা, সেটা নেগেটিভ ভাবে কিন্তু ইমপ্লিমেন্ট হতে শুরু করে। 12 নম্বর ঘর মানে ব্যয়ের ঘর, সুতরাং এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন। তার কারণ আমি 9 নাম্বার ঘর দ্বারা যদি সংযোগের জায়গাটা দেখি, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ ছিল। আমি যদি ওর মনের জায়গাটা দেখি, অত্যন্ত আবেগ দ্বারা নিয়ন্ত্রিত। প্রথমেই কিন্তু আমি বললাম
দেখা গেল ও সারাক্ষণ আমার সাথে ভালো ব্যবহার করে গেল, হঠাৎ করে ছোটখাটো ব্যাপারে আমার সাথে একটু কিছু আর্গুমেন্ট হলো, তখনই এত রেগে গেল, রেগে গিয়ে এমন যাচ্ছে তাই কথা বললো যে সারাক্ষণ ধরে ভালো ব্যবহারটা 5 মিনিটের মধ্যে স্খলন ঘটে গেল। কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় যে এই চন্দ্রের ঘরে, কর্কটের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার মন কখনো স্যাটিসফাই হতে চাইবে না। এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে। আবার সেই কেতু কিন্তু শনিকে হিট করছে, যার গ্রহণ দোষ রয়েছে। তাহলে 11 নম্বর 5 নম্বর বন্ধুদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যাবার জায়গাটাও ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ও যদি ভালো কোনো মানুষের সান্নিধ্য পেত, কেননা 9 নম্বর ঘর দ্বারা আমরা পিতাকেও বুঝি। পিতা মানে কি? পালন কর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শকও কিন্তু পিতা হতে পারে। তাই আমরা ঈশ্বরকে পিতা বলে ডাকি, যদিও গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেটস এন্ড থিংকিংস। তাহলে মনে রাখা দরকার আছে যে ওকে যদি সঠিক মতন গাইড করা যেত, ওকে যদি সঠিক মতন প্রেক্ষাপট দেওয়া যেত, পরিবেশ দেওয়া যেত, তাহলে সেখান থেকেও পজিটিভিটি কিন্তু অ্যাবজর্ব করতো। আলটিমেট কিন্তু এই ছকের মধ্যে যেটা আমি লক্ষ্য করতে পারছি যে ওর পরিবেশটা খুব একটা পজিটিভ নয়। আবার 9 নম্বর ঘর দ্বারা কিন্তু উচ্চশিক্ষার জায়গাটাও বোঝা যায়। তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া, অর্থাৎ উচ্চশিক্ষা না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 11 নম্বর ঘরে কেতু বসে রয়েছে এবং সে কিন্তু গ্রহণ দোষের শনিকে হিট করছে সমসপ্তমে, তাই না? এবং সেই শনি কিন্তু আবার 6 নম্বর ঘরে বসে 12 নম্বর ঘরকে হিট করছে। তাহলে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এবার যদি 10 নম্বর ঘরটা লক্ষ্য করা যায়, 10 নম্বর ঘরটা কিন্তু মিথুনের ঘর, বুধের ঘর। তাহলে বুধ মানে কিন্তু উপস্থিত বুদ্ধিকেও বোঝানো হয়, বুধ মানে কিন্তু স্মরণ শক্তিকে বোঝানো হয়, বুধ মানে হচ্ছে আমার কনসেন্ট্রেশনের জায়গাটাকেও বোঝা যায়, বুধ মানে হচ্ছে টার্গেট ফিক্সড করে সেই টার্গেটের পেছনে ছোটাটাকেও বোঝা যায়, বুধ মানে 1000টা খারাপ মানুষের মধ্যেও কিন্তু ভালো হয়ে থাকাকে বোঝা যায়। তাহলে সেই বুধ কিন্তু প্রথমত হচ্ছে গ্রহণ দোষের আন্ডারে চলে এসছে, কেননা শনি এবং রবির আন্ডারে কিন্তু বুধ বসে রয়েছে 12 নম্বর ঘরে, বিয়োগান্তক। সেই বুদ্ধিটাও কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে ব্যয়। আবার সেই বুদ্ধিটাও কিন্তু আবার কি গ্রহণ দোষের আন্ডারে বসে আছে এবং সূর্য এবং শুক্রের আন্ডারে বসে আছে। তাহলে দারিদ্র যোগ এবং গ্রহণ দোষের আন্ডারে বুদ্ধি বসে রয়েছে। তাহলে ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির জায়গাটা 0 লক্ষ্য করা যাচ্ছে। কেমন এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শনি মানে হচ্ছে কঠোর কঠিন পরিশ্রম, শনি মানে হচ্ছে সততা, শনি মানে হচ্ছে ন্যায় নীতি, শনি মানে হচ্ছে ডিসিপ্লিন। তাহলে সেই শনি 12 নম্বর ঘরে গ্রহণ দোষের আন্ডারে চলে গেছে। তাহলে যা যা কিছু বললাম সেইগুলোর একটাও কিন্তু তোমার মেয়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। পজিটিভ শুক্র মানে আমি বলেইছিলাম, নেগেটিভ শুক্র মানে হচ্ছে কামনা, বাসনা, রিপুর দ্বারা চালিত পরিচালিত হওয়া, সেক্সুয়াল মারাত্মক যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, ভায়োলেন্স সৃষ্টি করা। হ্যাঁ, ভালোবাসা তারপর দেখা যাচ্ছে শারীরিক মিলন চলে এলো, এটা তো অসামাজিক জিনিস, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর 12 নম্বর ঘরে সূর্যের অবস্থান যেটা লক্ষ্য করা যায়, মান সম্মান হানির জায়গাটাও লক্ষ্য করা যায়। এবং পরবর্তীকালে কিন্তু বিবাহিত জীবনে নয় মানসিক বা ফিজিক্যাল টর্চারের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর 12 নম্বর ঘরে শুক্র কিন্তু সেপারেশন বা ডিভোর্সের জায়গা অনিবার্য করে দেয়। একজন অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তো বটেই, একজন অ্যাস্ট্রোলজার যখন একটা ছক ক্যালকুলেশন করে, তখন একজন জাতক বা জাতিকার নেগেটিভ সাইড গুলোকে সবসময় কিন্তু সে তুলে ধরে, হ্যাঁ, ফাইন্ড আউট করে এবং সেটাকেই কিন্তু সে ভালো মতন বুঝিয়ে দেয় কেন এই নেগেটিভ জায়গাগুলো ঘটছে এবং এগুলো রেকটিফাই করাটা ভীষণ প্রয়োজন। তার কারণ পজিটিভ এই মেয়েটির যা যা পজিটিভিটি সেগুলোকে কখনো রেকটিফাই করার প্রয়োজন নেই, বা একজন অ্যাস্ট্রোলজারের কাজও কিন্তু পজিটিভ সাইড নিয়ে বলাটা কিন্তু তার কাজ নয়, কেননা পজিটিভ জায়গাটা তো পজিটিভই রয়েছে, সেটা রেকটিফাই করার প্রয়োজন নয়। একজন অ্যাস্ট্রোলজারের কাজই হচ্ছে নেগেটিভিটিকে নিয়ে, কিন্তু একটা মানুষ যদি কখনো কোনো দোষ না করে তাহলে সে কখনো ওই মানে আমাদের মামলা মকদ্দমায় যায় না, কখনো কোনো মানে আমাদের কি বলবো আইনজ্ঞের কাছে কখনো কিন্তু সে যায় না। আমার যদি কোনো রোগ না হয় তাহলে ডাক্তার বাবুর কাছে যায় না, আমি যদি কোনো দোষ না করি তাহলে আমি কখনো উকিলের কাছে যাব না, তাই না?
সেরকম ধরনেরই কিন্তু নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করাটাই আমার কাজ। এটাতে তোমার মনে হতে পারে বাবা এত দোষ, প্রচুর দোষ, এবং সবচেয়ে বড় দোষ যেটা, যে কোনো কিছুই কিছু নয়, যদি এই গলার এই মাথাটাকে কেটে দেওয়া হয়, মাথাটাই তো মেন, তাহলে সেখানে যে বুদ্ধিটা সেটাকে মিসইউজ করছে, তার যে ঊর্জাগত জায়গাটা সেটাকে মিসইউজ করছে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সে যার সাথে মিশছে, তাহলে ভুল মানুষের সাথে মিশছে দেখতে পাচ্ছি আমি। যদি স্টিল নাও এখনো কোনো প্রেমজ সম্পর্কে লিপ্ত না হয়ে থাকে, তাহলে বাঁচোয়া, ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো। আর যদি তা না হয়ে থাকে, তাহলে মনে রাখবে গেল, বরবাদ হয়ে গেল। কেননা এই মেয়ে কিন্তু, স্যার আপনি যা বলবেন আপনার কথা শুনে আমি সেরকম ভাবে চলবো, সেই ধরনেরই মেয়ে নয়, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু এটাও তোমাকে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তার গার্জেনকে বলছি, এই মেয়েটির মনটা কিন্তু সরল, কিন্তু ওই যে বললাম যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, গ্রহের দ্বারাই তাই আমরা চালিত এবং পরিচালিত হই, একদম নেগেটিভ ভাবে কিন্তু চালিত এবং পরিচালিত হচ্ছে মেয়েটি। আমি 1 থেকে 12 নাম্বার ঘর পর্যন্ত পুরো অ্যানালাইসিস করে তোমাকে জানিয়ে দিলাম। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই এই প্রেডিকশনটি শোনার পর 24 ঘন্টার মধ্যে তুমি যেই নাম্বারে আমাকে অনলাইন প্রেডিকশনের জন্য যোগাযোগ করেছিলে, সেই নাম্বারে প্রশ্নগুলো পাঠিও। আমি হোয়াটসঅ্যাপে পাঠিও, আর কি হোয়াটসঅ্যাপ মারফতে আমি উত্তর দেব। আর অবশ্যই ইমিডিয়েট কিন্তু তার কিছু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের প্রয়োজন। প্রথমত জানিও রেমিডি নিতে তুমি ইচ্ছুক কিনা, যদি ইচ্ছুক হও তাহলে জানিও, তখন হোয়াটসঅ্যাপ মারফতে আমি রেমিডি নিয়ে সমস্ত আলোচনা করে দেব, এবং কিভাবে সেই রেমিডিটা তুমি অ্যাপ্লাই করবে এভরিথিং আমি বলে দেবো। কেমন? আজকের মতন এটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।